শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। Am I audible? Hoping I am visible. আমি শুরু করছি। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট ডে বাই ডে কস্টলিয়ার হচ্ছে কেন, খরচবহুল হচ্ছে কেন, ব্যয় সাপেক্ষ হচ্ছে কেন। আমি খুব প্র্যাকটিক্যাল সাইড নিয়ে আজকে বলবো, খুব থিওরিটিক্যাল সাইড নিয়ে কথা বলবো না। হ্যাঁ, কমপ্লিট দ্য চেকলিস্ট বিলো এনগেজ। হ্যাঁ, আচ্ছা, এক, ধরুন আপনার ফ্যামিলির কারো জ্বর হয়েছে, সিম্পল জ্বর হয়েছে, আপনি ডাক্তার দেখাতে যাবেন, বা ইনিশিয়ালি বাড়িতে যতটুকু যার যা জ্ঞান আছে সে মতো যা ওষুধ ঘরে আছে সেই নিয়ে খাওয়াবেন। এক দুদিন পরেই না কমলে আপনারা ডাক্তারের কাছে যাবেন। এক সময় একটা কনসেপ্ট ছিল ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্ট। সে পাড়ার গ্রামীণ ডাক্তার হোক, কি পাড়ার ডাক্তার কোয়াক ডাক্তার হোক, বা এলএমএফ ডাক্তার হোক আগেরকার যুগের, বা এমবিবিএস হোক, হাউস ফিজিশিয়ান বা এমডি দেখাতেন। তখন কি সুবিধে ছিল যে সেই ডাক্তার আপনার বাড়ির সব মেম্বারের ইতিহাস জানতেন, কার কোন ড্রাগে অ্যালার্জি, কার কোন টেন্ডেন্সি, কার সুগার আছে, কার প্রেশার আছে, কার কোলাইটিস, কার অ্যাজমা, কার পেপটিক আলসার সিন্ড্রোম, অম্বল শুল, এগুলো জানে। এই ব্যাকগ্রাউন্ডটা নোন তার কাছে। সুতরাং আপনার সেই পেশেন্টকে দেখে মোটামুটি উইথাউট এনি ইনভেস্টিগেশন একটা শর্ট হিস্ট্রি নিয়েই প্রভিশনাল ডায়াগনোসিসটা করতে পারত, করে একটা ম্যানেজমেন্ট শুরু করত। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন অন্য জায়গায়। প্রবলেমটা কি, দ্যাট ফ্যামিলি ফিজিশিয়ান সেই প্রথাটা চলে গেছে। এখন আর কেউ ফ্যামিলি ফিজিশিয়ান রাখে না। এখন সবাই লোকে তার বাইরে গিয়ে সবাই স্পেশালিস্টের কাছে যায়, এবং কোন স্পেশালিস্টের কাছে যাবে তারা জেনারেল ফিজিশিয়ান বা বাড়ির হাউস ফিজিশিয়ানের কাছ থেকে পরামর্শ নেয় না, তারা নিজেরা ডিসিশন নিয়ে নেয় কোথায় যাবে। সুগার হলে সুগার স্পেশালিস্ট, প্রেশার হলে প্রেশার স্পেশালিস্ট, হার্ট হলে হার্টের স্পেশালিস্ট, প্রথম থেকে তারা সুপার স্পেশালিটির দিকে চলে যাবে। এই সুপার স্পেশালিটি যাওয়ার একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি যান টু দ্য কার্ডিওলজিস্ট, সে শুধু হার্টটাই দেখবে, অন্যগুলো সে অতখানি দেখবে না, সে রিফার করে দেবে। তাহলে অন্য বডি সিস্টেমসগুলো চেকড হচ্ছে না। অনলি জেনারেল ফিজিশিয়ান চেকস অল ইউর সিস্টেম ইন দ্য অ্যাভারেজ। ওভারঅল রিভিউ সুপার স্পেশালিস্ট করে না বা স্পেশালিস্ট করে না। এবং এক নম্বর তাহলে কি হলো ব্যারিয়ার, যে আপনার ফ্যামিলির ফিজিশিয়ান প্রথা চলে গেছে। আপনি যাচ্ছেন কোনো স্পেশালিস্টের কাছে বা সুপার স্পেশালিস্টের কাছে, এবং তাদের কি শিক্ষা, তারা দেখেছে, তাদের এখনকে ট্রেনিং হচ্ছে, they have to follow the systems now in the land. এখন প্রথা হচ্ছে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। এভিডেন্স বেসড, হোয়াট ইজ এভিডেন্স? এভিডেন্স হচ্ছে যে যে ওষুধটা দেবে, যে রোগ নির্ণয় করবে, তার প্রমাণ চাই। তাহলে প্রমাণটা পেতে গেলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, বিভিন্ন রকমের এক্সরে, এগুলো করতে হবে, এবং এগুলো সবই কস্টলি এবং সময় সাপেক্ষ। সঙ্গে সঙ্গে এই টেস্টগুলো হবে না, তাহলে ওষুধ শুরু করা গেল না। আবার ওষুধ যদি শুরু করে দেয়
কোনো একটা যদি অঘটন ঘটে যায় তখন আপনি কোর্টে চলে গেলেন, কোর্টে চলে গেলে কোর্টে গেলে সেই ডাক্তার বিপদে পড়ে যাবে। সুতরাং সে এখন ডাক্তারের এখন টেন্ডেন্সি হয়ে গেছে সে রুগীকে বাঁচানোর থেকে নিজেকে বাঁচানোটা প্রায়োরিটি পেয়ে গেছে। সুতরাং সাধারণ একটা বি কমপ্লেক্স দিয়ে বা ওষুধ দিয়ে স্পেসিফিক কোনো সে ওষুধ দেবে না। একটা হতে পারে সে ওয়েট করবে রিপোর্টস টু কাম, ফলে টাইমটা কিল্ড হয়ে গেল, আপনার সাফারিংস বেড়ে গেল এবং আপনার খরচও বেড়ে গেল। অন দি কন্ট্রারি যেটা আমাদের যুগের আগেকার দিনের যেটা ছিল ক্লিনিক্স বেসড ট্রিটমেন্ট, এখন যেটা বললাম এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, ক্লিনিক্স বেসড ট্রিটমেন্ট কী ছিল? আমি রুগীটাকে দেখে ডাক্তার মনে করছে তার প্রফেশনাল চিন্তা হচ্ছে চেকিং দ্য পেশেন্ট ওভারঅল যে দিস ইজ দ্য প্রফেশনাল ডায়াগনোসিস করে সে একটা মেডিসিনের রেজিম স্টার্ট করে দেবে এবং মিনিমাম একটা ইনভেস্টিগেশন লিখবে। সেই এবার কয়েকদিন পরে সেই রিপোর্টটা এলে ডাক্তার চিকিৎসাটা মডিফাই করতে পারে, চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। যেখানে ক্লিনিক্স বেসড ট্রিটমেন্ট, যেখানে ইনভেস্টিগেশনের পরিমাণ কম, ওষুধ শীঘ্রই শুরু হয়ে যাবে এবং পেশেন্ট রিলিফ পাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ক্লিনিক্স বেসড ট্রিটমেন্টের আজকের ভারতবর্ষে আইনের স্বীকৃতি নেই। এখানে এভিডেন্স বেসড চিকিৎসা। সুতরাং এখন ভারতবর্ষে যে আইনগুলো পাস হয়েছে এগুলো পাস যারা করেছে তারা ল মেকার্সরা, তারা যারা ডাক্তার নয়। ফলে এই নতুন নতুন আইন পাস করার জন্যে সেখানে অনেক কেস হয়, ডাক্তারের কাছে ক্রিমিনাল কেস হয়, হয় কনজিউমার কেস হয়। এই সমস্ত কোর্টগুলোতে যারা জাজেরা বসে আছে বা কনজিউমার্স কেস তো দেখে কিছু সোশ্যাল ওয়ার্কার, তারা পলিটিক্যালি মোটিভ, কোনো পলিটিক্যাল পার্টির নমিনেটেড লোক, সোশ্যাল ওয়ার্কার এবং কোনো রিটায়ার্ড জাজ বা রিটায়ার্ড ব্যুরোক্র্যাট, তাদের ডাক্তারি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা ডাক্তারের বিচার করবে কোনো ডাক্তার ভুল চিকিৎসা করেছে কিনা, বা কোর্টে চিকিৎসা হবে ক্রিমিনাল, যাদের ডাক্তারের সম্বন্ধে কোনো ধারণা নেই। তারা জাজ করবে ডাক্তার কি ঠিক করলো কি ভুল করলো। এই একটা ট্র্যাজিক অবস্থার মধ্যে আমরা দেশ পড়ে গেছে। ফলে এই যে আপনারা বারে বারে প্রশ্ন করেন কেন এত ইনভেস্টিগেশন লেখা হয়, কারণটা হচ্ছে এইটাই। কারণ আপনারা একটা উদাহরণ দিই, ধরুন আপনার কারো জ্বর হয়েছে। আমাদের যুগে যখন আগে ক্লিনিক্স বেসড ট্রিটমেন্ট ছিল, আমাদের কাছে এলে একটা রেজিম শুরু করতাম, সামান্য কিছু ইনভেস্টিগেশন লিখতাম, পরের ভিজিটে সেই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো দেখিয়ে দিত। আমরা হয়তো সেম মেডিসিনই কন্টিনিউ করতাম বা হয়তো মডিফাই করতাম, এই তো। এখন সেই উপায় নেই। কারণ তা যদি ধরুন জ্বর হয়েছে, আমরা জ্বর হলে কি দেখতাম? আমরা ক্লিনিক্যালি পেশেন্টটাকে দেখে আমরা দেখতাম হয় এটা একদম ইনফ্লুয়েঞ্জা জাতীয়, বা এটা একটা কোনো ম্যালেরিয়া বা টাইফয়েড বা একটা কিছু এরকম কিছু আমরা সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা করলে 95% ক্ষেত্রে পেশেন্ট রিলিফ পেয়ে যেত। 5% জন্য ফার্দার ম্যানেজমেন্ট দরকার হতো, ফার্দার ইনভেস্টমেন্ট দরকার হতো। এইবার ধরুন খুব রেয়ারলি যে জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, কে বলতে পারে এরকম 1 লক্ষ পেশেন্ট এলে একটা পেশেন্টের ক্যান্সার বেরোবে আলটিমেটলি। তখন হয়তো সেই পেশেন্টটা যখন সে রিলিফ পেল না, সে কোর্টে চলে গেল, কোর্টে গিয়ে কমপ্লেন করলো। তাহলে কি দেখুন, এই ক্যান্সারের ইনভেস্টিগেশন করতে গেলে তাহলে 1 লক্ষ লোকেরই সবার চিকিৎসা এই ইনভেস্টিগেশনটা করতে হবে, ওই ক্যান্সারের ডিটেকশনটা করতে হয়, টেস্টটা করতে হয়। তা দেখুন 1 লক্ষ মানে 99,999 লোকের ক্ষেত্রে ওই রিপোর্টটা নেগেটিভ হবে, প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু এই কোর্টের ভয়, ডাক্তাররা একদম প্রথম থেকেই ওই ক্যান্সারের সেলটা আছে কিনা, ক্যান্সারের কোনো সেল বা ইন্ডিকেটার আছে কিনা দেখার জন্য ওই টেস্টটা লিখে দিত। ফলে মেজরিটি ওই যে 99,999 জন লোকের ক্ষেত্রে রিপোর্টটা নেগেটিভ আসবে, একজনের ক্ষেত্রে হয়তো পজিটিভ আসবে। অর্থাৎ ডাক্তাররা নিজেদের সেভ করতে গিয়ে এত লিখছে ইনভেস্টিগেশন, তাতে
পেশেন্ট পার্টির খরচ বাড়ছে, ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে, এবং 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 অন দ্য সিস্টেমস লোড পড়ছে। কারণ ডাক্তাররা এখন পেশেন্টের চিকিৎসা বা পেশেন্টের ভালো তাকে বাঁচানোর থেকে নিজের লিগেল সেফটি খুঁজছে। এবং একটা জিনিস বলে রাখি, এই যে একটা কেস ডাক্তার এগেন্স্ট একটা কেস চলছে, 20 বছর 30 বছর ধরে কেস চলছে, এই কেসের খরচ তো ডাক্তারকেই বহন করতে হবে। হয়তো এমনও হতে পারে যে এই ডাক্তারবাবু এই পেশেন্টটাকে বিনা পয়সায় দেখেছিল, ওষুধটা হয়তো নিজের ফিজিশিয়ান স্যাম্পল দিয়েছে, কিন্তু সে বিনা পয়সায় তাকে চিকিৎসা করেছে বলে তার মানে এই নয় যে যে বেনিফিটটা পেয়েছে, যাকে ওষুধ বা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সে কনজিউমার্স কেসে যেতে পারবে না বা ক্রিমিনাল কেসে যেতে পারবে না। আপনি বিনা পয়সায় চিকিৎসা করলেও আপনি কিন্তু ক্রিমিনাল কেস খেতে পারেন, আপনি কনজিউমার্স কেস খেতে পারেন। তাহলে এই যে অবস্থা, তাহলে ডাক্তাররা আর বিনা পয়সায় ফি না নিয়ে চিকিৎসা করবে না, টেন্ডেন্সি কমে যাবে। এবং সবসময় চাইবে যখন সে প্রেসক্রিপশনস করবে তখন পেশেন্টের ভালো যেমন সে দেখবে, অ্যাট দি সেম টাইম সে আরও বেশি করে দেখবে নিজের স্বার্থটা হচ্ছে নিজের লিগেল সেফটিটা। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আপনার বুকে একটা পেন হয়েছে, আপনি যদি হাউস ফিজিশিয়ান দেখতো যে আপনাকে মাঝে মাঝেই দেখে, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, সে কিন্তু আপনাকে ক্লিনিক্যালি দেখে, আপনার সমস্ত কিছু দেখে কথা বলে, আপনার বডি, পেট, বুক সব কিছু চেক করে একটা ডায়াগনোসিস আসতো, এটা আপনার চেস্ট ওয়ালের পেন, মাসেল পেন, না রিব পেন, কোনো স্পেন হয়েছিল কিনা, বা হার্টের পেন, বা আপার অ্যাবডোমেনের কোনো কিছু প্যাথোলজি থেকে রিফার্ড হয়েছে কিনা, একটা আইডিয়া করে সে ম্যানেজমেন্ট করতো। এখন কি হচ্ছে, সে একটা চিকিৎসা শুরু করে দিত বিফোর হ্যাভিং দ্য রেজাল্টস অফ দি ইনভেস্টিগেশনস অফ অল দি টেস্ট, একটা চিকিৎসা শুরু করে দিত। এখন কিন্তু ডাক্তাররা চট করে এই চিকিৎসা শুরু করছে না, প্রথমেই সে লিস্ট অফ ইনভেস্টিগেশন দিয়ে দিচ্ছে। তার কারণ টু সেভ হিমসেলফ ফ্রম দ্য ক্লজ অফ দি ল, ফ্রম দি টিথ অফ ল, আইনের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। সর্বনাশটা এখানে, ট্রিটমেন্টটাও দেরি হয়ে গেল আর আপনার খরচটাও বেশি হচ্ছে। এবার দেখুন কি জিনিসটা হচ্ছে, ধরুন অনেক সময় দেখেছি যে ডাক্তারের কাছে গেল, সে অনেকগুলো টেস্ট লিখে দিল। ইভিন ধরুন বুকের ব্যথা হয়েছে, সে বুকের ছবি, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই এবং করোনারি অ্যানজিও সমস্ত হয়ে গেল, হল্টার মনিটরিং সমস্ত কিছু হয়ে গেল, স্ট্রেস টিএমটি সমস্ত কিছু টেস্ট হয়ে গেল, 50,000 টাকার টেস্ট হয়ে গেল। আলটিমেটলি দেখা গেল কিছুই পাওয়া গেল না, দেখা গেল আপনার মাসেলে একটা পেন আছে বা আপনার রিবে একটা পেন আছে, কস্টোকন্ড্রাইটিস বা মাইলজিয়া, সামান্য প্যারাসিটামল গরম সেকে আপনার কমে গেল। অতগুলো ইনভেস্টিগেশন দরকার ছিল না, কিন্তু ডাক্তার তার ক্লিনিক্স বেস ট্রিটমেন্ট করলো না, তার কারণ আইনের হাত থেকে বাঁচবার জন্য। আর পেশেন্ট পার্টিও অনেকগুলো ইনভেস্টিগেশন হয়ে গেল, যদিও সে দেখছে অনেক খরচ হচ্ছে, সে কিন্তু খুব খুশি যে অনেক টেস্ট হয়েছে। কারণ পেশেন্ট পার্টির একটা হয়েছে যে অনেক টেস্ট করার সময় খরচ করতে তাদের মনে কিছু দুঃখ হয় না, কারণ তারা অনেক বড় বড় ফাইল পেয়ে যায়, অনেক ইনভেস্টিগেশনের সমস্ত প্লেটস এবং পেপারসের ফাইল পেয়ে যায়। এই ফাইলটা পেয়ে খুব তৃপ্ত হয়, বড় বড় ফাইল পেয়ে যায়, খুব খুশি হয়। মেজরিটি ক্ষেত্রে দেখা যাবে যে এই টেস্টের ফাইলগুলোর রেজাল্টটা সব নেগেটিভ, আননেসেসারি ছিল। কিন্তু ওই যে বললাম, ডাক্তাররা এখন রোগীর চিকিৎসার থেকে, এক শ্রেণীর ডাক্তার এখন নিজেকে বাঁচাবার চেষ্টা করছে আইনের আক্রমণ থেকে। কারণ প্রচুর লয়ার্সরা বসে আছে, একটা কিছু সুযোগ পেলেই কেস কাচারি করবার। এবার দেখুন কি অবস্থাটা। আমি দুটো উদাহরণ দিলাম, জ্বর আর চেস্ট ওয়ালে পেন একটা হলো। এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যে ক্লিনিক্যালি খুব ভালো করে দেখলে 95% ক্ষেত্রে ডায়াগনোসিস কারেক্টই হয়। কিন্তু এখন ক্লিনিক্সের দিকে নতুন জেনারেশন ডক্টরদের আর টেন্ডেন্সি নেই। তার কারণ তাদের দুটো কারণে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রেনিংটা অনেক দুর্বল হয়ে গেছে,
ক্লিনিক্সের প্রতি জনগণের মানে ডাক্তারদের আগ্রহ কমে গেছে, এবং এবং আরেকটা জায়গায় ক্লিনিক্সের স্কিলটাও কমে গেছে। এবার ধরুন আজকের 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 ভারতবর্ষের কি হচ্ছে, মেডিকেল মেডিকেল ম্যানেজমেন্টটা পুরো এসে গেছে কর্পোরেট সেক্টরের হাতে। একটা ইন্ডাস্ট্রি কর্পোরেট সেক্টর, একটা কর্পোরেট সেক্টরের হাতে এসে গেছে প্রাইভেট সেক্টরটা, ওদিকে হসপিটালে গভর্নমেন্ট সেক্টর, এটা কর্পোরেট সেক্টরে এসে গেছে। কর্পোরেট সেক্টরে কী হচ্ছে, কর্পোরেট সেক্টরে তারা কোটি কোটি টাকা দিয়ে ইনস্ট্রুমেন্টস বসিয়েছে, সেখানে যে ডাক্তাররা বসে, সে ডাক্তার বসানোর শর্তই হচ্ছে যে আপনাকে প্রতি মাসে এত লক্ষ টাকার বিজনেস দিতে হবে। সেখানে হচ্ছে ডক্টর এটা বিজনেস, যে এত লক্ষ টাকার সিটি স্ক্যান দিতে হবে, এত পেশেন্টকে লিখতে হবে সিটি স্ক্যান যদিও প্রয়োজন নেই, এত পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি, এত পেশেন্টের ব্লাড, এত পেশেন্টের ইসিজি। এ একটা যে কর্পোরেট সেক্টর যে মালিক পক্ষ বা গ্রুপ আছে, সেই গ্রুপ ডাক্তারকে ডিকটেট করছে আপনাকে এখানে চেম্বার করতে গেলে, আমাদের নার্সিং এই কর্পোরেট সেক্টরে অ্যাটাচ থাকতে গেলে আপনাকে এত লক্ষ টাকার বিজনেস দিতে হবে, তাহলে আপনাকে এত লক্ষ টাকার মাইনে দেব। একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে। হোল মেডিকেল ম্যানেজমেন্ট ইন প্রাইভেট সেক্টর ইন দ্য হ্যান্ডস অফ দি কর্পোরেট সেক্টর, এবং এটা ল সেটাকে অ্যালাউ করছে। এবার আরেকটা জিনিস দেখুন, দেখুন এই যে কনজিউমার্স, দেখুন কনজিউমার্স আগে কী ছিল, কনজিউমার কেস কী ছিল, যে আপনি কোথাও তেল কিনেছেন সেটা পচা, বা একটা কোনো গুডস কিনেছেন সেটা খারাপ, আপনি কনজিউমার কোর্টে যেতেন, কনজিউমার্স কেসে হতো। এখন ভারতবর্ষে কি, ভারতবর্ষে মেডিকেল ট্রিটমেন্টটাও কনজিউমার কোর্টে যাচ্ছে। কোনো পেশেন্ট চিকিৎসায় খুশি হলো না, বা পেশেন্ট মারা গেল, পেশেন্ট পার্টি চলে গেল কনজিউমার কেসে এবং ক্রিমিনাল কেসে। এটা আগে ছিল না। তার কারণ এখনকার ভারতবর্ষের ল বলছে মেডিকেল ট্রিটমেন্টটাও কনজিউমার গুড। তাই যদি হয় তাহলে আপনারা কেন এই বাণী ছড়ান যে মেডিকেল ম্যানেজমেন্টটা হচ্ছে মানব সেবা সার্ভিস। আপনারা একদিকে বলছেন মেডিকেল ম্যানেজমেন্টটা সার্ভিস, হিউম্যান সার্ভিস, আর একদিকে বলছেন এটা কনজিউমার গুড। কি তাহলে কি হচ্ছে জিনিসটা? যদি এটা কনজিউমার গুডই হয় তাহলে অলসো ডক্টর উইল বিহেভ অ্যাজ এ সেলার, অ্যাজ এ বিক্রেতা, অ্যাজ এ ট্রেডার। সেই ট্রেড করতে গেলে সে যা করার, সে বেশি আর্ন করবে, সে বেশি জিনিস বিক্রি করবে। হ্যাঁ, সে দেখবে তার 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 যে ইনস্টিটিউট, তার যে কর্পোরেট সেক্টর যাতে ফ্লাওয়ারিশ করে, সে বিজনেস দেখবে। কারণ কনজিউমার যদি যদি আপনারা বলেন মেডিকেল ম্যানেজমেন্টটা কনজিউমার ফোরামে তার কেস হবে এবং লক্ষ লক্ষ টাকার তাকে ড্যামারেজ দিতে হবে, তাহলে সেই ড্যামারেজের জন্য এবং ক্রিমিনাল কেসের জন্য সে প্রস্তুত হতে হবে। হি হ্যাভস টু আর্ন। এই আর্নিং কোনখান থেকে আসবে? ডেফিনেটলি এই কেসটা ওই ডাক্তার তার বাপমার সম্পত্তি, ঠাকুরদার সম্পত্তি বিক্রি করে কেস চালাবে না। আর মেডিকেল ম্যানেজমেন্টটা, চিকিৎসাটা একে একে দুই নয়। মেডিকেল ম্যানেজমেন্ট একই মেডিসিন 1 লক্ষ লোককে দেব, দেখা যাবে সবাই টলারেট করবে, হয়তো একজন লোক অ্যালার্জি হবে, তার স্কিন রিয়াকশন হবে, তার ড্রাগ রিয়াকশন হবে, ইভিন দ্যাট ড্রাগ মে কিল দ্য পেশেন্ট। এবার এর জন্যে এই ডাক্তারকে ক্রিমিনাল কেসে পড়তে, মার্ডার চার্জে পড়তে হচ্ছে, আবার কনজিউমার কেসে পড়তে হচ্ছে। এই যে ওষুধটার জন্য তো ডাক্তার দায়ী নয়। এবং মার্কেটে যে ওষুধগুলো বিক্রি হয়, এই মেডিসিন এই যে এই প্রোডাকশান, ফার্স্ট প্রোডাকশান, সেল, মার্কেটে যেটা চলছে, কোথাও কোনো ডাক্তারের হাত নেই। এগুলো প্রোডাকশান লাইসেন্স বাই দ্য গভর্নমেন্ট, সেল লাইসেন্স বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের এগুলো দেখা উচিত এই মেডিসিন কম্পোজিশনে কোথাও কোনো ভুল আছে কিনা, তার মেশিনারি থাকবে। কিন্তু ওষুধে ব্যাড রিয়াকশন হয়ে গেলে কেস খেতে হয় ডাক্তারকে। কি ট্র্যাজিক অবস্থা! এগুলো আরেকটা যেটা সর্বনাশ হয়ে গেছে, আরেকটা অন্য দিক বলছি। এবার দেখো, আমাদের বলছি আমরা
সোশ্যালিস্টিক ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের ওয়েলফেয়ার গভর্নমেন্ট। ওয়েলফেয়ার গভর্নমেন্ট স্টেটে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়ার কথা সরকারের, ওয়েলফেয়ার, তা কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে ভারতবর্ষের মোর দেন 50% পরিষেবা স্বাস্থ্যের প্রাইভেট সেক্টর থেকে, সেটা কর্পোরেট সেক্টর, এটা গভর্নমেন্ট অ্যালাউ করেছে। এবং সেখানে এটাকে বলা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের একটা বিজনেস, একটা কনজিউমার গুডস। তাহলে ইফ ইট ইজ এ কনজিউমার গুড, ডাক্তার কি বিহেভ করবে? তার সে কনজিউমার বিজনেসে নিজেকে ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে যা করা সে তাই করবে। তাহলে এথিক্সের জায়গাটা কোথায়? যে এটা বলা হচ্ছে সার্ভিসের জায়গাটা কোথায়? এবার আসছি আরেকটা জায়গাতে, আমি একটা উদাহরণ দিচ্ছি। এবার স্কিল অফ এ ডক্টর, ডাক্তার কি দেখছে? ডাক্তার দেখছে যে সৎভাবে ডাক্তারি করলে তাকে গরিব থাকতে হবে, অথচ অসৎ লোকেরা সমাজে কোটিপতি হচ্ছে। সে দেখছে তার ক্লাসের ব্যাকবেঞ্চার সে আজ কোটিপতি, আইদার বাই পলিটিক্স অর বাই বিজনেস অর গুন্ডামি, মাফিয়াগিরি করে। সমাজে যখন এই অবস্থা, এবং তারা যেখানে মাইটি পার্সনস, যারা ক্লাসের ব্যাকবেঞ্চার এখন মাইটি পার্সন সোসাইটি, ক্লাসের এই ফার্স্ট সেকেন্ড বয় যে ডাক্তার হয়েছে অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে, সে কেন গরিব থাকবে? সে কেন বাড়ির লোকের কাছে, বাপ মার কাছে, তার স্ত্রীর কাছে গালিগালাজ খাবে যে অমুকের ছেলে অমুক জায়গায় এত ভালো আছে, তুমি গরিব, তোমার সংসারে দারিদ্র? এই গালিগালাজটা সে কেন খাবে? সেও ইনকাম করতে চাইবে। আরেকটা সর্বনাশ যেটা হয়েছে এই মুহূর্তে ভারতবর্ষের, আগে আমাদের যুগে মেডিকেল কলেজ সব ছিল গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে জয়েন্ট দিয়ে ঢুকতে হতো, মেরিটের ভিত্তিতে ডাক্তারদের ঢোকা হতো, আর কিছু ঢুকতো SC ST কোটা, বিভিন্ন কোটাতে ঢুকতো, কিন্তু সেটাও একটা মেরিট লিস্ট থেকে আসতো। এখন কি অবস্থা হয়েছে? ভারতবর্ষে শয়ে শয়ে প্রাইভেট মেডিকেল কলেজ, কর্ণাটক দিয়ে শুরু হয়েছিল, সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, এখন এই পশ্চিমবাংলাতেই প্রায় 30টা প্রাইভেট মেডিকেল কলেজ। এই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কলেজে কারা ভর্তি হচ্ছে? আমাদের সময় MBBS এর বেঙ্গলে যা সিট ছিল তার এখন 10 গুণ সিট হয়েছে, এবং মেজরিটি সিটস চলে যাচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কারা ভর্তি হচ্ছে ডাক্তারি পড়ার জন্য? মেরিট লিস্টের, অল ইন্ডিয়া মেরিট লিস্টের একদম টেল এন্ডের লোকেরা। দেখা যাচ্ছে হয়তো প্রথম 1 লক্ষ মেরিট অনুযায়ী বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেল, একটা উদাহরণ দিচ্ছি। তার পরের পর এবার যারা তারা তো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে টাকার বিনিময়ে। আর প্রাইভেট মেডিকেল কলেজ এবার লিস্টে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ ক্রস করে যাচ্ছে, একদম টেল এন্ড পর্যন্ত। যে ছেলে 0 পেয়েছে অল ইন্ডিয়া এক্সামে, সেও চান্স পাচ্ছে যদি তার বাবা মার বা শ্বশুরের টাকা থাকে, সেও ভর্তি হয়ে যাচ্ছে। কারণ প্রাইভেট মেডিকেল কলেজ যারা তৈরি করে রেখেছে তারা চায় তাদের সমস্ত সিটগুলো ভর্তি হোক, কারণ সিট না ভর্তি হলে একটা সিটে 1 কোটি টাকার মতো আর্নিং, তাহলে তাদের সব সিট ভর্তি হলে তাদের প্রাইভেট মেডিকেল কলেজের আর্থিক উন্নতি। তারা তো বহু কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে রেখেছে, সেই বিল্ডিং তৈরি করেছে বিভিন্ন ক্লাসরুম, অফিস ঘর হিসেবে, বিভিন্ন রিটায়ার্ড প্রফেসরদের সেখানে মাইনে দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ সেখানে। এবং সেই টাকাটা আসবে তো ওই ক্যাপিটেশন ফি, যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, সেই টাকা থেকে এই প্রাইভেট মেডিকেল রান করছে। এবার কি হচ্ছে, মেরিট তো এই গেল, তাহলে একদম 0 পাওয়া ছেলেও ডাক্তার হচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজ কতবার ফেল করাবে? একটা সময় পাশ করিয়ে দেয়। আর প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে গভর্নমেন্টের তফাৎটা হচ্ছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর অ্যাসোসিয়েটেড হসপিটালগুলো অনেক ডেভেলপড, সেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং অফ দি MBBS স্টুডেন্টস অনেক বেশি হয়। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলোর কি হচ্ছে, শুধু থিওরিটিক্যাল পড়ানোর রুমগুলো আছে,
হসপিটাল জায়গাটা ভীষণ পুয়ার বা অনেক ক্ষেত্রে নেই, ফলে প্র্যাকটিক্যাল ট্রেনিং অনেক ক্ষেত্রেই জিরো, হলে খুবই পুয়ার। তাহলে দুটো ডিফারেন্ট গ্রুপস অফ এমবিবিএস পাশ করে বেরোচ্ছে, এবং স্কিলে ডিফারেন্স হতে বাধ্য। এবং লেস স্কিল ছেলেরা থিওরিটিক্যালি পাশ করে যাচ্ছে বা পাশ করিয়ে দেওয়া হচ্ছে, কারণ একটা প্রাইভেট মেডিকেল কলেজে যদি ফেল বেশি করে তাহলে তার দুর্নাম হবে, সেখানে তার পরবর্তীকালে অন্য গার্জেনরা আর ছেলে ভর্তি করবে না, সুতরাং পাশ করিয়ে দেবে। কি মেরিটে বেরোচ্ছে, কি স্কিল নিয়ে বেরোচ্ছে। এবার যে যে মুহূর্তে এরকম লেস স্কিল্ড, ইনিশিয়ালি লেস মেরিটোরিয়াস ছেলেরা মার্কেটে আসছে, তারা তো মার্কেটে আসছে, তাদের মেজরিটি কিন্তু প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে বা বাম্মার টাকায়, যারা বাম্মার টাকায় কোটি টাকা খরচ করে এমবিবিএস পাস করেছে, তাদের বাম্মায়ের আরও কোটি টাকা আছে, সে দিয়ে নার্সিংহোম করে দিচ্ছে, সে নার্সিংহোমে সে বসছে। তো যে ছেলে কোটি টাকা খরচ করে এমবিবিএস করে এসছে, বা তারপরে আরও 2 কোটি টাকা খরচ করে একটা পোস্ট গ্রাজুয়েট করে এলো, তার কি টেন্ডেন্সি হবে? তার টেন্ডেন্সি হবে বাম্মা তার জন্য যে কয়েক কোটি টাকা খরচ করেছে, ইনভেস্ট করেছে তার পেছনে, সেটাকে রিকভারি করতে। তো এই যদি তার টেন্ডেন্সি রিকভারি করা, তো তার কাছ থেকে আপনি সার্ভিস, এথিক্স আশা করতে পারেন বা স্কিল? ক্যান ইউ এক্সপেক্ট স্কিল? ক্যান ইউ এক্সপেক্ট সার্ভিস? ক্যান ইউ এক্সপেক্ট এথিক্স ফ্রম হিম? তার মূল টার্গেটটা হচ্ছে যে যত কোটি টাকা খরচ করেছে তার বাপ মা তার পেছনে, সে টাকাটা রিকভারি করতে। এই যে সেও যে পাশ করেছে, সে একটা লফুল ইনস্টিটিউট থেকে, সে বেআইনি হয়ে পাশ করে আসেনি, তারও লাইসেন্স অফ প্র্যাকটিস লাইসেন্স, সুতরাং বেআইনি কাজ কোথাও হচ্ছে না। কিন্তু এই বেআইনির পেছনে তো সবটাই, এই যে আইনি প্রক্রিয়ার পেছনে সবটাই তো বেআইনি, ইমোরাল হয়ে আছে। এবার দেখুন, আপনি একটা জায়গায় ডাক্তারি করছেন, এবার আপনাকে তো ডিপেন্ড করতে হচ্ছে একটা ইসিজি মেশিনের উপরে, একটা এক্সরের উপরে, একটা ব্লাড ল্যাবের উপরে, সিটি স্ক্যানের, এইগুলোর উপরে। আপনি যেখানেই বসুন না কেন, আপনাকে এই গ্যাজেটসগুলোকে ইউজ করতে হবে। সেখানে কিন্তু ওই যে মালিক যারা এই ল্যাবগুলো করে বসে আছে, তাদের একটা চাপ থাকবে, কারণ সেখানেও যে ছেলেগুলো বসে, তারা তো বেকার ছেলে। ভারতবর্ষের, বিশেষ বেঙ্গলের লক্ষ লক্ষ বেকার ছেলে, তারা কোনো একটা প্রাইভেট জায়গা থেকে বা একটা লেস কোয়ালিটি একটা জায়গা থেকে সে একটা ইসিজি টেকনিশিয়ান তৈরি হয়ে এসছে, বা একটা এক্সরে টেকনিশিয়ান তৈরি হয়েছে, বা ব্লাড টেস্টিংয়ের একটা টেকনিশিয়ান তৈরি হয়ে এসছে। তারা তো ল্যাবগুলো খুলে বসে আছে। আপনি জানেন এরা ইজ নট দ্যাট স্কিল্ড, কিন্তু আপনি তো বললাম কিছুক্ষণ আগে, আপনি টেস্টগুলো লিখতে বাধ্য টু সেভ ইউর সেলফ। তাহলে এগুলো লিখবেন, এবং আপনি জানেন সারাউন্ডিং এরিয়াতে বিভিন্ন ল্যাবগুলো অতখানি স্কিল্ড নয়, ল্যাবগুলো অত স্ট্যান্ডার্ডাইজ নয়, সিটি স্ক্যানের রিপোর্ট অত স্ট্যান্ডার্ডাইজ নয়, ইউএসজি রিপোর্ট অত স্ট্যান্ডার্ডাইজ নয়, কিন্তু অল বিং রান। আপনি তো হিউম্যান বিইং, আপনি কখনো কি মুখ খুলে বলতে পারবেন ডক্টর যে এইগুলি ল্যাবগুলো খারাপ? বলতে পারবেন না, বলতে পারবেন না। কারণ প্রথমত হচ্ছে এইগুলো বললে এই ল্যাবগুলোর যারা ছেলেগুলো কাজ করছে তারা বেকার হয়ে যাবে, তারা ইনসাল্টেড ফিল করবে। এবং কে বলতে পারে এই হাউসগুলোর মালিক বা এই যে বেকার ছেলেগুলো কাজ করছে তারা আপনাকে, আপনার ক্ষতি করবে, আপনাকে আক্রমণ করবে? আপনি কেন আননেসেসারি তাদের ক্ষতি করতে যাবেন বা নিজের বিপদ ডেকে আনবেন? আপনি সব কিছু জেনেই, সমাজের আইন কানুন মেনে, এই আইন কানুন, সোকল্ড আইন কানুনের সিস্টেম, সোকল্ড আইন কানুনের সিস্টেম মেনে, দেশের আইন কানুনের মিলে আপনি চিকিৎসা করে যাবেন। অর্থাৎ সেবা হারিয়ে গেছে, ক্লিনিক্স হারিয়ে গেছে, এখন একটা মেকানিক্যাল ওয়েতে সব চিকিৎসা চলছে, একটা প্রোটোকল অনুযায়ী চলছে। এই প্রোটোকল মানতে গিয়ে ডাক্তারকে অনেক ইনভেস্টিগেশন লিখতে হচ্ছে। অটোমেটিক্যালি পরের জেনারেশনের ডাক্তারদের মধ্যে এই ইউজ অফ ক্লিনিক্যাল আইডিয়াজ, ক্লিনিক্যাল স্কিলের ব্যবহারটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে।
এই ট্র্যাডিশনটা চলছে চলছে। আবার অনেক পেশেন্ট পার্টি চায় ইনভেস্টিগেশন হোক, পরীক্ষাটা হোক, কারণ আপনার ক্লিনিক্যাল উইজডমের, কারণ আপনার ক্লিনিক্যাল উইজডমটা তো পেশেন্ট পার্টির কাছে ইনভিজিবল, তারা দেখতে পাচ্ছে না, বা কোর্টের কাছেও ইনভিজিবল, কারণ কোর্ট চালায় কারা? যারা ডাক্তারি বোঝে না, অথচ তারা বিহেভ করে, তারা ডাক্তারকে জাজ করছে, যেন ডাক্তারিটা তারাই বোঝে। এই মুহূর্তে একটা জিনিস বারে বারে বলি, সমাজে অল জার্নালিস্ট নো মেডিসিন বেটার দেন ইউ দ্য ডক্টর, ইউ আর দ্য ডক্টর। অল জার্নালিস্ট নো বেটার মেডিসিন দেন ইউ, অল লয়ার্স নো মেডিসিন বেটার দেন ইউ, অল পেশেন্ট পার্টিস, তারা তো ইন্টারনেট খুলে নেবে, আর তার কি প্রবলেম হয়েছে ইন্টারনেট খুলে নিল, খুলে তারা কি কি অসুখ হতে পারে, কি কি তারা দেখে নিল, ইন্টারনেটে দেখে নিল। নেট উইল গিভ দেম উইজডম, তারা মনে করে থাকে উইজডম, নেট থেকে তারা উইজডম পেয়ে গেল। সুতরাং এই নেট দেখেই পেশেন্ট পার্টি আপনার থেকে বেশি ওয়াইজার ইন মেডিসিন। আপনি কোথায়? ইউ বিইং এ ডক্টর, ইভেন বিইং এ সিনিয়র ডক্টর অফ হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ 50 years, ইউ আর নো হোয়ার। বারে বারে আমি বলি আজকে নিজেকে যে ইভেন আফটার সার্ভিং মেডিকেল, সার্ভিং মেডিকেল সায়েন্স ফর লাস্ট 45 years, 50 years, টুডে আমাদের আমাদের ভ্যালুজ, আমাদের পদ্ধতি যেভাবে যেখানে এসে দাঁড়িয়েছে, টুডে আই ফিল মাইসেলফ অ্যান আনওয়ান্টেড ডগ ইন দ্য এরিনা অফ মেডিকেল ম্যানেজমেন্ট অফ দিস কান্ট্রি টুডে। আজকে যেভাবে মেডিকেল ইনস্টিটিউটসগুলো চলছে, বা মেডিকেল প্র্যাকটিস, সার্জিক্যাল প্র্যাকটিসগুলো চলছে, যে পদ্ধতিতে চলছে, আজকে বারে বারে মনে হয় যে আমাদের ক্লিনিক্সের আইডিয়ার কোনো ভ্যালু নেই, আমাদের এথিক্সের কোনো মূল্য নেই। উই আর টুডে আনওয়ান্টেড ডগস ইন দিস এরিনা। আমি একটু বোঝাতে পেরেছি। আর কোর্ট রুমে বা কনজিউমার ফোরামে কি কাণ্ড হয়, আমি কয়েকটা কেস ধরে একদিন ডিসকাস করব। হাউ দ্য জাজেস ইন দ্য কনজিউমার ফোরামস and courts, judges, they treat with the medical cases, এবং এবং মনে রাখবেন, এই যে পেশেন্টদের পার্টিদের যে খরচ বাড়ছে, এই খরচ বাড়ার দোষ শুধু ডাক্তারদের দিয়ে লাভ নেই, একদম লিগ্যাল সিস্টেম অদ্ভুত। লয়ার্সরা তো সব কেস যেতে না, অনেক সময় ব্যাড লয়ার্স থাকে, অনেক সময় চিটিংবাজ লয়ার থাকে, কিন্তু আপনি লয়ার এগেনস্টে কিন্তু কখনো কনজিউমার কেসে যেতে পারবেন না। ওরা খুব ইউনাইটেডলি দে হ্যাভ কেপ্ট দেয়ার প্রফেশন অফ ল আউটসাইড দ্য এরিনা অফ কনজিউমার ফোরাম। ডক্টরস আর আন্ডার কনজিউমার ফোরাম অ্যান্ড অলসো ক্রিমিনাল কেস। ডক্টরসদের অধিকার আছে নিজেদেরকে সেভ করার, এবং দিস হচ্ছে আরেকটা মেডিকেল সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম ইজ টুডে ইন দ্য কন্ট্রোল অফ কর্পোরেট সেক্টর, বিজনেসম্যান কমিউনিটি। এবং দেশের সরকারি যে সিস্টেম করেছে, একদম খুব কম পড়াশুনো করা ছেলে, খুব লো আইকিউ, লোলি এডুকেটেড, বললাম তো মেরিট লিস্টে জিরো পেলেও, এখন অল ইন্ডিয়া মেরিট লিস্টে জিরো পেলেও সে, বাবা মার টাকা থাকলে সে এমবিবিএস পড়তে পারছে। এই যে সিস্টেমটা লিগ্যাল করে দিয়েছে দেশের সরকার, এবং তার কাছ থেকে আপনি কি স্কিল আশা করেন, কি এথিক্স আশা করেন? এই যে অবস্থাটা, হ্যাঁ এর মধ্যেও কি ভালো ছেলে তৈরি হচ্ছে না? হ্যাঁ, এর মধ্যেও প্রাইভেট সেক্টর থেকেও ভালো ছেলে তৈরি, কিন্তু এটা হওয়া কি লাইকলি? এবং যে সমাজে, যে রাষ্ট্রে মেরিটের কোনো মূল্য নেই, ক্লিনিক্সের মূল্য নেই, উইজডমের মূল্য নেই, সেই সমাজে এটাই স্বাভাবিক। সুতরাং এই সিস্টেমে পেশেন্ট পার্টিকে সাফার করতে হবে, পেশেন্টকে সাফার করতে হবে।
আমি পরে how the medical cases in the criminal courts in the criminal cases against doctors in courts and consumer cases against doctors in consumer forums are dealt with by the judges, so called judges. আমি কয়েকটা উদাহরণ একদিন দেখাবো কি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। Here common people are being victimized, they are supposed to be the victimized, no way out, where to go, doctors are fake, medicines are fake, so called hospitals are fake, is total systems fake. আমি সবাইকে ফেক বলছি না, there is no standardization, there is no কোনো স্ক্রিনিং সিস্টেম নেই। এই যে মার্কেটে এত ওষুধ বিক্রি হচ্ছে দেখছেন তো, বিভিন্ন স্টেটসে কাপ সিরাপ নিয়ে কি কাণ্ড হয়েছে, কাপ সিরাপ নিয়ে কি কাণ্ড হয়েছে। মার্কেটে এত পেন কিলার চলে, এইগুলো নিয়ে কোনো, এবং র্যাম্পেন্ট ইউজ অফ পেন কিলার্স, জনগণ চায় পেন কিলার্স, ডাক্তাররাও লিখছে, মানুষের সহ্য শক্তিও কমে গেছে। যদি বলা হয় কয়েকদিন একটু ওয়েট করুন, এই লো ডোজে ওষুধটা খান, তারা চাইছে ইমিডিয়েট রিলিফ, মানুষের চাই ইমিডিয়েট রিলিফ, ইমিডিয়েট রিলিফ পাওয়ার জন্য তারা আলটিমেটলি পয়জন খাচ্ছে। আমাদের সহ্য শক্তি নেই, আমাদের বিশ্বাসটা হারিয়ে গেছে, আমাদের উইজডমের প্রতি আমাদের শ্রদ্ধা কমে গেছে, বিশ্বাস কমে গেছে। উই হ্যাভ ডিস্ট্রয়েড ফ্যামিলি, এই যে ফ্যামিলি ডক্টর সিস্টেমটাকে ধ্বংস করেছি আমরা। পারিবারিক, যেমন পারিবারিক শিক্ষক ছিল, পারিবারিক মানে বামুন ছিল, পারিবারিক নাপিত ছিল, পারিবারিক চিকিৎসক ছিল, আমরা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলেছি। সবাই ফেক না, কিন্তু কে এই যে মাঝে ধরেন না, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার ফেক, তার সে প্রেসক্রিপশনে লিখে রেখেছে তার ডিগ্রিগুলো, অনেক কিছু ডিগ্রি লিখে রেখেছে, মানুষ বিশ্বাস করে তার কাছে যাচ্ছে। আপনার দেখা 10 ইয়ার্স 20 ইয়ার্স, হঠাৎ ধরা পড়লো একদিন সে ফেক। একটা সিস্টেম, নো সিস্টেম ইজ রানিং ইন আওয়ার কান্ট্রি টু স্ক্রিন দ্য মেডিসিনস, টু স্ক্রিন দ্য প্রেসক্রিপশনস অফ দি ডক্টরস, অ্যান্ড অলসো whether the doctor's degrees are fake or not, এটাও দেখার তো লোক নেই। শুভরাত্রি।